আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্না। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা 55 থেকে 57 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আয়নায় দাঁড়িয়ে নিজেকে সাজাতে ব্যস্ত মৃণালিনী। ঘড়িতে সন্ধ্যা 7। হলুদ রঙের টপস এর সাথে ব্রাশ জিন্স টপসের এক হাতা হেলানো, নিচের দিকে যেখানে তার ভেতরকার জামার স্ট্রিপ বেরিয়ে আছে, কাঁধ পর্যন্ত থাকা চুলগুলোকে এক সাইডে সিথি করে ফেলে রেখেছে। ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক, কানের মধ্যে ঝুলছে আজকালকার ফ্যাশনেবল রিং। দরজায় দাঁড়িয়ে নিজের মাকে পর্যবেক্ষণ করছে জান্না। মৃণালিনী মেয়েকে দেখে উচ্ছ্বাসিত হাসলেন। মেয়ের কাছে গিয়ে হাত দুটো ধরে বললেন, মাম্মাকে কেমন লাগছে ডল? জান্না গম্ভীর মুখে বলল, ভালো। কোথায় কোথায় যাচ্ছ তুমি? মৃণালিনী হাসি হাসি মুখে বললেন, আজ আমার এক বন্ধুর জন্মদিন, ওটা সেলিব্রেট করতে যাচ্ছি এবং তুমিও যাচ্ছ আমার সাথে। জান্না চট করেই বলল, নো মাম্মা, আমি তোমার সাথে যাব না। তুমি জানো এইসব আমার পছন্দ না। মৃণালিনী আদর মাখা গলায় বললেন, আমার বন্ধু তোমাকে দেখতে চেয়েছে ডল। আমি তাকে কথা দিয়েছি, তোমার নিশ্চয়ই যাওয়া উচিত। জান্না আপত্তি করে বলল, না, আমি যাব না। মৃণালিনী আনম্র গলায় বললেন, ডু ইউ লাভ মি? জান্নায়ের কেন যেন কান্না পেল। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, আই লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু ডল। যাও, তৈরি হয়ে এসো। অগত্যা জান্নাকে যেতে হবে। শারহানের পেন্টিংয়ের সামনে উদাস হয়ে দাঁড়িয়ে আছে জান্না। একটা স্লিভলেস গাউন পরেছে জান্না, তার উপর গোল্ডেন কালারের কোটি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে নুট কালারের লিপস্টিক, বাম হাত ভর্তি চুড়ি জান্নায়ের ভীষণ প্রিয়। শারহানের দিকে কাতর নয়নে তাকিয়ে আছে। মৃণালিনী পায়ের শব্দে আড়াল করে শারহানকে। ধিম ধিম আওয়াজে গান চলছে। ক্লাবের সবাই ব্যস্ত। ক্ষীণ আলো জ্বলছে, তাতে অবশ্য মুখ দেওয়া যায়। ক্ষীণ আলো জ্বলছে, তাতে অবশ্য মুখ দেখা যায়। জান্নায়ের গা ঘিন ঘিন করে, কেমন উটকো গন্ধ। তার দিকেই আস্ত নজরে তাকিয়ে আছে পাশে বসা রোশান। জান্না সেদিকে কোনো ধরনের প্রতিক্রিয়া না করে নিজের কোল্ড ড্রিঙ্কসের স্ট্রোতে শিপ লাগায়। রোশান মুগ্ধ গলায় বললেন, মানতে হয়, তোমার মেয়ে কিন্তু তোমার মতোই সুন্দরী। মৃণালিনী দাম্ভিকতার সাথে বললেন, ভুল বললে, আমার ডল আমার চেয়েও সুন্দরী। শি ইজ লাইক আ অ্যাঞ্জেল। মৃণালিনী নিজের মেয়ের হাতে চুমু খেলেন। রোশান ফিচল হেসে বললেন, তা অবশ্য তুমি ভুল বলনি। জান্না আর চোখে রোশানের দিকে তাকায়। লোকটাকে পছন্দ হচ্ছে না জান্নায়ের। সেই কখন থেকে ফ্যাকাশে দৃষ্টিতে তাকে ওপর থেকে নিচ দেখছে। মৃণালিনী তার এক বন্ধুকে দেখে বললেন, ডল তুমি বসো, আমি আসছি। ওকে মাম্মা। মৃণালিনী উঠে যেতেই রোশানের চোখে দুটি খেলে গেল। অদ্ভুত দৃষ্টিতে জান্নায়ের গলার দিকটায় তাকিয়ে রইল। জান্না তার খোলা চুলগুলো ঘাড়ের দুই পাশে ছড়িয়ে দেয়। শক্ত গলায় বলে ওঠে জান্না, আপনিই মাম্মার সেই কলেজের টাইমের বয়ফ্রেন্ড? রোশান স্মিত হেসে সম্মতি দিল। জান্না কড়া গলায় শাসিয়ে ওঠে, কেন ছেড়ে দিচ্ছেন না আমার মাম্মার পিছু? আপনি তো বিয়ে করেছেন, তবুও কেন আমার মাম্মাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করছেন? রোশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এইটুকু বাচ্চা মেয়ে কি সুন্দর কথা বলে। জান্নায়ের ঠোঁটের নড়াচড়া দেখছে রোশান। সাবলীল গলায় রোশান বলল, তুমি হয়তো জানো না ডল, আমার ডিভোর্স হয়ে গেছে। জান্না ক্রোধান্বিত গলায় বলে ওঠে, একদম আমাকে ডল ডাকবেন না। এই নামে শুধু আমার মাম্মা আর বাবা ডাকবে। রোশান চতুর হেসে জান্নায়ের হাত স্পর্শ করে বলল, ওকে ওকে, জাস্ট ইজি জান্না, তোমার মা ঠিকই বলেছে, তুমি তার চেয়েও সুন্দরী। জাস্ট আ ফায়ার বিউটি। এই বয়সে এত সুন্দর তুমি? ভাবো তো, 18 ক্রস করলে তুমি তো দুনিয়া কাঁপাবে। তুমি ইচ্ছে করলেই মডেলিং করতে পারো। আমি হেল্প করব তোমায়। জান্না ঝাড়া মেরে উঠে দাঁড়ায়, গর্জে উঠে বলল, ডোন্ট টাচ মি, ইউ রাবিশ। রোশান ক্ষিপ্ত গলায় বললেন, জান্না চুপ করুন। মেয়ের গলার উঁচু আওয়াজে মৃণালিনী দপদপিয়ে আসেন। মায়ের বুকে মাথা গুঁজে দেয় জান্না। কেঁদে কেঁদে বলল, দেখো না মাম্মা, হি টাচ মি ইন ব্যাড ওয়ে। মৃণালিনী খলবলিয়ে বললেন, হোয়াট? রোশান নিজের ডিফেন্সে বললেন, মৃণালিনী তোমার মেয়ে মিথ্যে বলছে। আমি তো। তার আগেই এক চর বসিয়ে দেয় মৃণালিনী রোশানের গালে। ক্লাবের সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। ক্ষিপ্ত কণ্ঠে ঝাঁঝিয়ে ওঠে মৃণালিনী, তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে ছোঁয়ার?
ইউ ফফলো। রোশান উত্তেজিত হয়ে বললেন, ইউ স্লাট, ভাবিস কি নিজেকে তুই? মৃণালিনী সজোরে আরেক চর বসিয়ে দেয় রোশানের গালে। দুটো চর খেয়ে হতভম্ব হয়ে যায় রোশান। মৃণালিনী অ্যাডিক্টেড হলেও নিজের সম্ভ্রমে কখনো আঘাত হানতে দেয়নি। সেখানে নিজের ফুলের মতো মেয়ের জন্য এক চুলও ছাড় নয়। রোশান তেড়ে গিয়ে মৃণালিনীকে পাল্টা আঘাত করতে চাইলে কেউ তার হাত ধরে ফেলে। রসালো গলায় বলে ওঠে, আরে মামা, রিল্যাক্স, নারীর গায়ে হাত দেওয়া কাপুরুষের কাজ। রোশান গমগমে গলায় বললেন, হোয়াট রাবিশ, তুই কে? তোর বাপ। রোশানের হাতটা পেছনে মুড়ে ধরে ছেলেটি মৃণালিনীকে উদ্দেশ্য করে বলল, আপনি যেতে পারেন ম্যাম, একে আমি দেখছি। মৃণালিনী কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাঙ্কস এ লট। জান্নাত নিজের মায়ের বুকে মুখ গুজে নাক টেনে যাচ্ছে, কিন্তু ছেলেটার কণ্ঠস্বর তার পরিচিত মনে হলো। হালকা মাথা জাকিয়ে দেখলো সে। ছেলেটার পেছন দিকটা দেখে সে বুঝতে পারে এ তারই প্রাণ। শারহান আরো কয়েক ধাপ কথা বলল। গলার আওয়াজ আর এক সাইড থেকে দেখে জান্নাত নিশ্চিত হলো এটা শারহানি। নিজেকে লুকায় জান্নাত, সে চায় না তার প্রাণ তাকে এইভাবে দেখুক। শারহান থমথমে গলায় মৃণালিনীকে ডেকে বলে, আমি পেছন থেকে আপনার মেয়ের কথাগুলো শুনেছি। সে ভুল কিছু বলেনি। আপনার মেয়েকে দেখে মনে হচ্ছে সে এখনো এইসব জায়গার জন্য উপযুক্ত নয়। নেক্সট টাইম তাকে এখানে আনার আগে দুবার ভাববেন, আর পারলে নিজেও অ্যাভয়েড করবেন এইসব জায়গা। এগুলো সবার জন্য নয়। রঙিন পালক লাগালেই তো আর কাক ময়ূর হয়ে যায় না, তাই ময়ূররূপী কাক চিনতে আমাদের ভুল হয়। যান। মৃণালিনী অপ্রস্তুত হলেন শারহানের কথায়, কিন্তু তার গভীরতাও বুঝতে পারলেন। শারহান কপট হেসে পিচেল গলায় বলল, শালা পারভার্ট, আজ 3 দিন ধরে তোকে টার্গেট করে রেখেছি, আর তুই আছিস নতুন পাখি ধরার দান্দায়। ভেবাচেকা খেয়ে রোশান বললেন, কে তুই, কি চাস? শারহান জোরালো গলায় ডেকে ওঠে, শাইক, শাইক। শাইক হাঁপাতে হাঁপাতে এসে দম স্থির করে বলল, জি স্যার। শারহান খটমটিয়ে বলল, কোথায় ছিলে তুমি? শাইক মিনমিনে গলায় প্রত্যুক্তি করে, ওয়াশরুমে স্যার। শারহান নাক ফুলিয়ে বিতৃষ্ণা গলায় বলল, আমি বুঝি না জরুরি কাজের সময় তোমার সবসময় ওয়াশরুমে কেন যেতে হয়? শাইক অনুযোগের সরে বলল, সরি সরি স্যার। ওই ছেলে দুটো কোথায়? এখনই নিয়ে আসছি স্যার। একটু পর 2 উঠতি বয়সের ছেলেকে নিয়ে ফিরে শাইক। ছেলে দুটো ভয়ে তটস্থ হয়ে থরথর করে কাঁপছে। শারহান তেজি গলায় বলল, এই দুটোকে চিনিস? রোশান দম্ভ করে বলল, না। শারহান রোশানের ব্লেজারের কলার টেনে এক ঘা বসায় তার গালে। তপ্ত গলায় বলল, আরেকবার মিথ্যে বললে এখানেই পুঁতে দেব। রোশান ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে। শারহান সশব্দে বলল, মেয়েদেরকে মডেলিং এর কথা বলে বাইরে পাচার করিস, আর যুবক ছেলেদের ড্রাগসের নেশা ধরিয়ে ওদের দিয়েই ড্রাগস সাপ্লাই করাস। রোশান প্রতিবাদ করে বললেন, এইসব মিথ্যে। প্রীতির অ্যাক্সিডেন্ট এদের দিয়ে করিয়েছিলি, তাই না? ভীত চোখে তাকিয়ে ঢোক গিলতে থাকে রোশান। শারহান ছেলের দুটোর দিকে কড়া চোখে তাকাতেই ছেলে দুটো হন্তদন্ত হয়ে বলল, জি স্যার, রোশন স্যারই বলেছিল প্রীতির অ্যাক্সিডেন্ট করাতে। প্রীতির কাছে একটা ভিডিও আছে। ইয়া, ওটা এখন আমার কাছে, আর প্রীতিও বেঁচে আছে। শাইক, পুলিশ আসতে আর কতক্ষণ? হকচকিয়ে যায় রোশান। শাইক মৃদু গলায় বলল, পুলিশ কমিশনারকে কল করেছি। শারহান বিরক্তি নিয়ে বলল, ওই নাদাপেটাকে কল করেছ কেন? বউ ছেড়ে আসতেই তো সকাল হয়ে যাবে। শাইক ঠোঁট চিপে হেসে বলল, কমিশনার তার মেয়ের হবু জামাইকে পাঠাচ্ছে। শারহান রসালো গলায় বলল, ওর জামাই তো কচ্ছপ। শাইক বিজ্ঞ আচরণ করে বলল, স্যার, ছোটবেলার গল্পটা মনে আছে না? স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। শারহান শাইকের কাঁধে চাপড় মেরে বলল, সাব্বাস। জান্নারা যেই টেবিলটাই ছিল সেটার উপরে উঠে বসে শারহান ছেলে দুটোকে বলল, রোশানকে পুলিশ আসার আগ পর্যন্ত ধরে রাখতে, তাহলে ওদেরকে সে ছেড়ে দিবে। ছেলে দুটো তাই করলো। চেপে ধরে রাখলো রোশানকে। রোশান টাকা অফার করে শারহানকে। শারহান মস্কারি করে বলল, টাকার বালিশে ঘুমালে স্লিপিং পিল লাগে আমার, আগে ওটা পেয়ে নেই তারপর। মুচকি হাসে শাইক। তার স্যার বিয়ের কথা বলছে। দমদমে গলায় ক্লাবের ম্যানেজারকে ডাকে শারহান। ম্যানেজার? ম্যানেজার কাচুমাচু হয়, তার সামনে এসে দাঁড়ায়। তির্যক গলায় বলল, আজকের পর যদি আন্ডার 18 কোনো ছেলে বা মেয়েকে ক্লাবে ঢুকতে দিয়েছিস তো তো তু গায়া। সরি স্যার, আর ভুল হবে না। শাইক, আমার জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো, এদের সামলাতে গিয়ে আমার গলা শেষ। ভৃত্যের মতো শাইক বলল, জি স্যার, এখনই আনছি। 2 মিনিটে পুরো ক্লাব খালি চাই আমি। এতক্ষণ দর্শকের মতো মজা লুটে নেওয়া মাতালরা আস্তে আস্তে ক্লাব থেকে বেরিয়ে যেতে লাগলো। শারহান 2 হাতে টেবিলের উপর ভর দেয়। সে অনুভব করে তার
হাতে কিছু একটা লেগেছে। শারহান হাত উঠিয়ে তালুতে দেখে একটা লেন্স লেগে আছে। বিক্ষিপ্ত হাসে শারহান, স্বগক্তি করে বলে, মনে হয় ওই বাচ্চা মেয়েটার লেন্স। এত কম বয়সে কেউ লেন্স ইউজ করে? স্ট্রেন্স। বাবার পায়ে মুখ গুজে সমান তালে কেঁদে চলছে জান্না। জাফিন মেয়েকে আনম্র গলায় বললেন, ডল প্লিজ ডোন্ট ক্রাই। ঝাড়ি মেরে ওঠে জান্না, কাঁদবো? 100 বার কাঁদবো আমি। জাফিন বিগলিত হাসলেন। বাবার পায়ের উপর থেকে মাথা উঠিয়ে জান্না আবার ক্রন্দনরত গলায় বলল, কেন নিয়ে গেলে আমায়? ওই নোংরা লোকটা আমাকে ওভাবে ছুঁয়েছে শুধুমাত্র মাম্মামার জন্য। জাফিন মেয়ের 2 চোখ মুছে বিনয়ী গলায় বললেন, আই এম সরি, আমার তোমাকে যেতে দেওয়া উচিত হয়নি। জান্না ঠোঁট ভেঙে বলল, আজ শুধু মাম্মার জন্যই ওই নোংরা লোক আমাকে স্পর্শ করলো। আই হেট মাম্মা। এভাবে বলে না ডল। কেন? জাফিন হতাশ নিঃশ্বাস ফেলে বললেন, মাম্মা তোমাকে প্রোটেক্ট করেছে। সে জানতো না তার বন্ধু এমন। ভাঙা ভাঙা গলায় জান্না বলল, মাম্মা তোমাকে ভালোবাসে না, ওই নোংরা লোকটাকে কি করে পছন্দ করে? ঠিক করে হাসলেন জাফিন। জান্না ভ্রু নাচিয়ে বলল, হাসছো কেন তুমি? জাফিন শীতল গলায় বললেন, তোমার মাম্মা যতটা তোমায় ভালোবাসেন তার চেয়ে একটু কম আমাকে ভালোবাসেন। জান্না এপাশ ওপাশ করে ঠোঁট ভুরু দুটো কুঞ্চি করে চোখের কোণ ক্ষীণ করে বলল, আজ যদি শারহান আমাকে দেখে ফেলতো তাহলে কি ভাবতো বলো তো? ভাবতো আমি খারাপ মেয়ে। জাফিন আওয়াজ করে হেসে উঠলেন, সরস গলায় বললেন, তাহলে আমার ডলের এই জন্য রাগ হচ্ছে? ঝট করে উঠে দাঁড়ায় জান্না, সংকীর্ণ গলায় বলল, আর একটু হলেই শারহান আমাকে দেখে ফেলতো। এই সব কিছুর জন্য মাম্মা দায়ী, জোর করে আমাকে নিয়ে গিয়েছিল। জাফিন চোখের পাতা প্রশস্ত করে তাকালেন, জিজ্ঞাসু গলায় বললেন, ডল তোমার চোখের আরেকটা লেন্স কোথায়? জান্না গালের উপর থেকে জল মুছে ফিকে গলায় বলল, কোথায় যেন পড়ে গেছে। জাফিন মনমরা হয়ে বললেন, তোমাকে কতবার বললাম লেন্স ইউজ করতে না, তবুও? জান্না আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, চোখ থেকে বাকি লেন্সটা খুলে সন্তর্পণে রাখে, নম্র গলায় বলল, তুমি জানো আই লাভ ঐশ্বরিয়া রায় বচ্চন। তাকে নীলনয়না বলা হয়। তার চোখ আমার পছন্দ। আই উইশ আমার চোখও তার মতো হতো। তাই বলো তুমি সবসময় লেন্স ইউজ করতে পারো না। তাই বলে তুমি সবসময় লেন্স ইউজ করতে পারো না। আমি তো বাইরে গেলে ইউজ করি। জান্না নিজের বাবার কাছে গেল, তার হাত ধরে গদগদ হয়ে বলল, আচ্ছা বাবা, আমাকে কোন চোখের মণিতে ভালো লাগে, নীল না কালো? জাফিন দম্ভ করে বললেন, উপরওয়ালা আমার মেয়েকে কোনো দিক দিয়ে কম দেয়নি, তার আর্টিফিশিয়াল কোনো কিছুর প্রয়োজন নেই। থমথমে হাসে জান্না, সে ঠিক করে তার প্রাণের সামনে সে এইভাবেই যাবে। সে কি তাকে চিনতে পারবে? কারণ শারহান যখন জান্নাকে এক পলক দেখেছিল তখন জান্নার চোখের মণি নীল ছিল। জান্না শারহানের সামনে গিয়ে তাকায়, গভীর দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে অনুযোগের স্বরে জান্না বলল, প্লিজ প্রাণ, আমি খারাপ মেয়ে নই, আমি আর কখনো সেখানে যাব না। জাফিন প্রগাঢ় দৃষ্টিতে মেয়েকে দেখে, তার শান্ত হৃদয় হঠাৎ এলোমেলো ভাবনা উকি দিচ্ছে। জাফিনের সমান্তরাল কপাল ধীরে ধীরে কুঞ্চি হতে লাগলো, চোখের দৃষ্টি হতে লাগলো প্রশস্ত। মেয়ের হাবভাব নিয়ে সে ততটা চিন্তিত না থাকলেও এখন তাকে তা ভাবাচ্ছে। জান্নাকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মতো শিক্ষা জাফিন দিয়েছে, কিন্তু তাতে এখন সংকোচ হচ্ছে। ধীরে ধীরে শারহানের প্রতি জান্নার দুর্বলতা বেড়ে চলছে। ছোটবেলা থেকেই নিজের বাবাকে আইডল মানে জান্না, তাই শারহানের প্রতি তার অ্যাট্রাক্ট হওয়া স্বাভাবিক। কিন্তু জাফিন ভাবছে অন্য কিছু। দুইবার দেখা হওয়া আর শারহানের প্রতি জান্নার ঝুঁকে যাওয়া, এটা কি নিছক ইনসিডেন্ট নাকি ভবিতব্য? তার শান্ত স্থির মেয়ের এমন চঞ্চলতা সত্যিই আশ্চর্যজনক। সে যাই হোক, নিজের মেয়েকে জাফিন যাকে তাকে দিতে পারে না নিজের মেয়ের মনে জন্ম নেওয়া প্রথম অনুভূতিকে দমিয়ে ফেলতে। জাফিন একবার ভুল করেছে, দ্বিতীয়বার তা করতে পারে না। সে তার মেয়েকে তার মতো সাফার হতে দিতে পারে না। তাই সে মন স্থির করলো, শারহান সম্পর্কে সে খোঁজ নেবে। তার মেয়ে হিরেকে নিশ্চয়ই জহুরির হাতে তুলে দিবে সে। ল্যাপটপের শাটার অফ করে মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলল জান্না। একটা কোমল গলা শুনতে পায় জান্না, পরিজান। জান্না চকিতে দরজার দিকে তাকায়, প্রাণখোলা হাসিতে তার দিকে তাকিয়ে আছে শরীফ। স্মিত হাস্য অদরে জান্না বলল, এসো মামা। শরীফ এসে বাগ্নির পাশে বসলেন, মোলায়েম গলায় বললেন, আপনি কি ব্যস্ত? জান্না সাবলীল ভাষায় প্রত্যুত্তর করে, না মামা, রাফাতের সাথে কথা বলছিলাম। সারাদিন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ওর সাথে কথা বলতে পারিনি। তোমাকেও সময় দিতে পারিনি, সরি। শরীফ একগাল হেসে বললেন,
ইটস ওকে পরিজান। জান্নাত তার অ্যাসাইনমেন্টের পেপারগুলো ভাঁজ করে সমান্তরালে রাখে, নম্র গলায় প্রশ্ন করে, মামি কেমন আছে মামা? ভালো। জান্নায়ের মুখটা হঠাৎই চুপসে যায়, নিষ্প্রভ চোখে তাকিয়ে বলল, মামির এই অবস্থার জন্য আমিই দায়ী। শরীফ ভাগ্নির মাথায় হাত বুলিয়ে বললেন, এতে আপনার কোনো দোষ নেই পরিজান, যা হওয়ার তা হয়েছে। জান্না বিষণ্ণ গলায় বলল, আপুকে বলেছ? শরীফ সরস গলায় বললেন, না, তুমি তো জানো মেহনাজ ভালো নেই, তার উপর এইসব জানলে সে আরও ডিপ্রেসড হয়ে যাবে। জান্না এর মনটা ভেঙে আসে। ছোটবেলা থেকেই তার মামি তাকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে, এর জন্য জান্না এর ব্যবহার অন্যতম। জাফির নিজের মেয়েকে সেভাবেই গড়েছেন। 14 বছরের জান্না একজন পূর্ণবয়সী নারীর মতো আচরণ করে, যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার দারুণ ধৈর্য তার। মেহনাজ ছোটবেলা থেকেই একরোখা, ভীষণ অবাধ্য, যা একদম জান্নায়ের বিপরীত। শরীফ ক্ষীণ গলায় বললেন, আপনার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে এসেছি। তিনি বললেন আমাকে আসতে, আমি আপনার মামির সব রিপোর্ট নিয়ে এসেছি। জান্না উচ্ছ্বলিত হয়ে বলল, তাই? প্রসন্ন হলো জান্না। গালভর্তি হেসে বলল, আমি বিয়ে করছি মামা। শরীফের মসৃণ কপালে হালকা বাজ দেখা দিল। পুরো ভ্রু জোড়া কিঞ্চিত কুকড়ে বললেন, মানি? জান্না ঠোঁট চিপে হাসে, মুগ্ধ গলায় বলল, আই এম ইন লাভ। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। চোখের পাতা প্রশস্ত করে জান্নার দিকে নির্নিমেষ চেয়ে রইলেন শরীফ। জান্না শারহানের পেন্টিংটা শরীফের হাতে দিয়ে বলল, হি ইজ দ্য ওয়ান। শরীফ চমৎকার হাসলেন, গাঢ় গলায় বললেন, কে সে? শারহান জেইদি, একজন ক্রাইম স্পেশাল জার্নালিস্ট আর একজন পরোপকারী, জাস্ট লাইক মাই বাবা। রিয়েলি? ইয়েস মামা। শরীফ অধর কোণে হেসে বললেন, ছেলে দেখতে তো রাজকুমার, বাবাকে বলা হয়েছে? জান্না মিটমিট করে হেসে বলল, শুধু বলিনি, দেখিয়েছিও। অ্যান্ড হি লাইক হিম। শরীফ যেন 7 রাজার ধন পেলেন, গৌরবান্বিত হয়ে বললেন, এই না হলে আমার পরিজান, রাফাতকে জানিয়েছ? জান্না দিনাই করে বলল, না, বাবা বলেছে আমার হাতে আরও 4 বছর সময়, আর রাফাত ফিরে আসতেও সময় আছে, তাই আমি ওকে আসলেই বলবো। বস, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ঝলমলে হাসে জান্না। শরীফ তার পরিজানকে দেখে কত দ্রুত মেয়েটা বড় হয়ে যাচ্ছে। জান্না নরম গলায় প্রশ্ন করে, তুমি খেয়েছো মামা? না তো। উফ, তাহলে চলো, বাবা রাগ করবে। 9:30 বেজে গেছে, আজও লেট লতিফ হলাম। চলো চলো। কোকেন নিয়ে দেয়ালের সাথে মাথা হেলিয়ে বসে আছে মৃণালিনী। চোখ দুটো নিমিজিমি, হাতের আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে দীর্ঘ সময় নিয়ে তা ফুকে যাচ্ছে। মহাজাগতিক এক সুখ অনুভব করছে সে। আজ 7 দিন তার বাইরে যাওয়া বন্ধ। জাফিন সংক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে মৃণালিনীর দিকে, তার মধ্যে কোনো ভাবালেশ নেই। দিব্যি সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলিত চোখের সুখবিলাস করছে সে। জাফিন দুষ্ট গলায় শুধায়, তুমি কি এইসব ছাড়বে না? মৃণালিনী দেয়ালে ঠেকানো মাথাটা সোজা করলেন, ধোয়াতে স্পষ্ট নয় তার চোখের দৃষ্টি। লালিমায় ছেয়ে আছে তা, চোখের পাতা প্রশস্ত করে তাকিয়ে ব্যাগ পেতে হচ্ছে তাকে, ঘাড়টাও স্থির রাখতে পারছে না। নেশার্ত গলায় বললেন, ইউ নো দ্যাট, ফর দিস আই হেট ইউ। তোমার এই লোক দেখানো কেয়ারিং ইরিটেটিং লাগে আমার কাছে। জাফিন রেগে ওঠে, দাঁড়ান, কড়া গলায় চেঁচিয়ে ওঠেন, এটাই আমার দুর্বলতা। তোমাকে আমি আজও ভালোবাসি। এই তোমার কারণে আমার মেয়েটা বোধ হওয়ার পর প্রথমবার কেঁদেছে। আজ পর্যন্ত তার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয়নি, কিন্তু তোমার কারণে ওই রোশান আমার মেয়েকে বাজেভাবে স্পর্শ করেছে। ভাগ্য ভালো সেদিন ওই ছেলেটা সেখানে ছিল, নিউজ পেপারে দেখেছি আমি। হি ইজ দ্য ব্লাডি ক্রিমিনাল। আজকের যুব সমাজকে ধ্বংস করতে ওর মতো কতিপয় বাস্টারটি দায়ী। মৃণালিনী থমকালেন, বা হাতের উল্টো পাশ দিয়ে বেপরোয়া নাক ঘষে ঘেরঘেরে গলায় বললেন, আমি রোশানকে বলেছি যা বলার। আই নো ইটস মাই ফল্ট। আমি বুঝতে পারিনি ও ডলের সাথে এমন কিছু করবে। আমার জানা ছিল না রোশানে ফা গায়ে। গর্জে উঠলেন জাফিন, কি বুঝতে পারোনি তুমি? আজ 24 বছরেও তোমার বোধ হয়নি? আজ তুমি 18-এ নও। আমার ওই 14 বছরের মেয়েও তোমার থেকে বুঝদার, সে নিজের ভালো তো বোঝে। মৃণালিনী জাফিনের কথা তোয়াক্কা না করে তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার মেয়ে? হাউ ফানি জাফিন, ওকে জন্ম আমি দিয়েছি। বজ্র গলায় ঘোষণা করে জাফিন, জন্ম তুমি দিলেও ওকে মানুষ আমি করেছি, আগলে রেখেছি আমি, নিজের হাতে 3 বেলা খাইয়েছি আমি, জ্বর হলে সারা রাত জেগে থেকেছি আমি, স্কুলে নিয়ে গিয়েছি আমি। আমার মেয়ের শিশু থেকে কিশোরীতে রূপান্তর হয়েছে আমার হাত ধরে। মা হয়ে তুমি কি করেছো? রাত দিন ক্লাব, পার্টি, ড্রাগস, ড্রিঙ্কস আর নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছো। জন্ম দিলেই মা হওয়া যায়? যায় না মৃণালিনী সারা রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে, বললেন, হ্যাঁ হ্যাঁ,
চাইনি আমি ওকে জন্ম দিতে। সাজা দিতে চেয়েছি তোমাকে, আমাকে বন্দি করার সাজা, আমার স্বাধীনতা কেড়ে নেওয়ার সাজা। আই জাস্ট হেট ইউ। জাফির নিজের রাগ সংবরণ করতে পারলেন না, ক্রোশে ফেটে পড়লেন তিনি। কড়া হাতে এক চর বসিয়ে দিলেন মৃণালিনীর গালে। মৃণালিনী যেন হিংস্র বাগিনী হয়ে উঠলেন। জাফিনের বুকের দিকটা খামচে ধরে ঘি ঢালা আগুনে তেতে উঠে স্বর বিকৃত করে বললেন, ইউ, কোন সাহসে তুমি আমার গায়ে হাত দিলে? শুধু এক বিছানায় রাত কাটালেই স্বামী হওয়া যায় না, ভালোবাসলে তার যত্ন করতে হয়। কি করেছো তুমি আমার জন্য? নিজের হসপিটাল পেশেন্ট এমপ্লয়ি নিয়ে ব্যস্ত ছিলে। আমি কোথায় ছিলাম আমি? মৃণালিনী রাগের বশে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ধাক্কা মেরে বসেন জাফিনকে। বাবার চিৎকার কানে আসতেই সপ্রতিভ হয় জান্না। জান্নাইয়ের পাশেই তার মায়ের ঘর, মাঝে করিডোর। তার পাশে জাফিনের কোনো কিছু না ভেবেই উদ্ভ্রান্তের মতো ছুটে আসে জান্না। থমকে যায় তার পা, বন্ধ হয়ে আসে যেন তার হৃদকম্পন, পা দুটো অসাড় যেন। জান্নাইয়ের উদ্ভাসিত দুই চোখ দিয়ে বর্ষণ শুরু হয়। থরথর করে কাঁপতে লাগলো জান্না। সেই কম্পিত শরীরে ধিম ধিম করে এগিয়ে আসছে সে তার বাবার নিষ্প্রাণ শরীরটার কাছে। ধপ করে নিচে বসে পড়ে জান্না। কম্পিত হাতটা দ্বিধা আর সাহসে সমন্বয়ে একটু একটু করে জাফিনের বুকের উপর রেখে হালকা ধাক্কা মেরে আদুরে গলায় বলল, বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা, কথা বলো বাবা। মৃণালিনী অতর্কিত ধাক্কা সামলাতে পারেনি জাফিন। ভারী সেন্টার টেবিলের কোনায় উল্টে পড়ে, যাতে করে তার মাথার পেছনে নরম জায়গাটা টেবিলের কোনো এক ইঞ্চি গেঁথে যায়। গলগলিয়ে উষ্ণ লহুতে ভেসে যায় মেঝে। জাফিন সময় পায়নি তার মেয়েকে শেষবারের মতো দেখতে। তার প্রশস্ত দুই চোখ যেন তৃষ্ণার্ত রয়ে গেল। পাশেই মৃণালিনী সমানতালে কেঁপে যাচ্ছে। মাথার চুল খামচে ধরে বোঝার চেষ্টা করছে কি করেছে সে। গলায় কথা আটকে গেছে তার। কথা বলতে গিয়ে অদ্ভুত ঘোঙানির আওয়াজ বের হচ্ছে। জান্না বুক ক্ষণে ক্ষণে থরথরিয়ে যাচ্ছে। ততক্ষণে শরীফ এসে দাঁড়িয়েছে। জান্না নরম কিন্তু ভয়ঙ্কর স্থির গলায় বলল, কেন মারলে তুমি বাবাকে মাম্মা? কেন মারলে? মৃণালিনী চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শীতল জলের প্রস্রবণ। থমকে থমকে বললেন, আমি ইচ্ছে করে করিনি ঢল, বিশ্বাস করো, আমি করিনি। জান্নাত নিষ্কম্প চোখে তাকিয়ে ধরা গলায় বলল, বাবাকে মেরে ফেললে তুমি? কেন মারলে মাম্মা? মৃণালিনী বড় বড় ঢুক গিলে নিজের সাফাই গাইতে লাগলেন। জান্নাত জমজমিয়ে কেঁদে ওঠে। তার কান্নায় যেন আজ বাতাসও কাঁদতে চায়। সমান তালে কেঁদে বলল, আই হেট ইউ মাম্মা, আই হেট ইউ। ইউ আর এ মার্ডারার। আই নেভার ফরগিভ ইউ। মৃণালিনী মেয়ের হাত ধরে বললেন, আমার কথা শোনো ডল, আমি ইচ্ছে করে করিনি। জানি না আমার কি হয়ে গেল। ধাক্কা লেগে মৃণালিনী ধমকে ধমকে কাঁদতে লাগলেন। জান্না ঘা চারা দিয়ে বলল, একদম ছুবে না তুমি আমাকে। আই হেট ইউ। আমি এখনই পুলিশকে কল করব। তুমি আমার বাবাকে মেরে ফেলেছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। মৃণালিনী জোরাজুরি করতে লাগলেন। ভ্যালভ্যাল চাহনিতে সবকিছু হজম করতে কষ্ট হচ্ছে শরীফের। নিজের প্রিয় ভগ্নিপতির এমন নির্দয় মৃত্যু তিনি একদম আশা করেননি। চাপা কষ্টে ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে শরীফের। নিজেকে দোষ দিতে লাগলেন। আচমকা ঘটে গেল আরেকটা ভয়াল কাণ্ড। জান্নাকে থামাতে গেলে বেপরোয়া ধাক্কায় উল্টে পড়ে মৃণালিনী। পাশে থাকা ছোট টেবিলটার উপর ছিল একটা শ্বেত পাথরের মূর্তি, যা একজন তীরন্দাজের অতর্কিতে মৃণালিনীর সেই মূর্তির উপর গিয়ে পড়ে, আর তাতেই সেই তীরের ফলা ঢুকে যায় মৃণালিনীর গলায়। জান্নায়ের পুরো দুনিয়া উল্টে গেল এক ঝটকায়। চিৎকার করে দম আটকে, মাম্মা! শরীফ এসে বোনকে জড়িয়ে ধরলেন। বেশি সময় নিলেন না মৃণালিনী। চোখের ইশারায় মেয়েকে দেখালেন ভাইকে। জান্নায়ের দিকে তাকিয়ে আলতো হাসলেন। মুহূর্তেই নিভে গেল তার প্রাণ প্রদীপ। জান্নাত তটস্থ পায়ে উপড়ে পড়ল নিজের মায়ের উপর। মাম্মা, কথা বলো মাম্মা, মাম্মা। মৃণালিনী চেয়ে রইলেন তার নিথর দুই চোখ দিয়ে। রক্ত ভেসে গেল মেঝে। জান্না উন্মাদের মতো বিলাপ করতে থাকে। তার সারা শরীরে রক্ত জড়িয়ে যায়। থরথর করে কাঁপতে থাকে জান্না। নিজের দুই হাতে বাবা মায়ের রক্ত। জান্নার দিগ্ভ্রষ্টের মতো তাকাতে থাকে, প্রলাপ বকতে থাকে, মাম্মা, আমি আমার মামাকে মেরে ফেলেছি। তুমি পুলিশকে কল করো। আমি খুনি মামা, আমি খুনি। হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে জান্না। শরীফ নিজের বুকের সাথে চেপে ধরলেন জান্না। তার মাথা কাজ করছে না। কি করবেন তিনি? জান্না শরীফের বুকে আছড়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে একসময় ঢলে পড়ে তার মামার কোলে। শেষ হয়ে যায় জান্নায়ের সুখের ঘর। তার বেস্ট বাবার আর দেখা হলো না। তার মেয়ের সংসার, তার বেপরোয়া কিন্তু বুকের গহীনে চেপে রাখা ভালোবাসার পূর্ণ মায়ের জানা হলো না তার ছোট্ট ডল কাউকে ভালোবেসে প্রমাণ করবে ভালোবাসা থাকলে সব সম্ভব। জান্নাত তার প্রাণকে বলতে পারল না,
সে তাকে তার বেস্ট বাবার জায়গায় বসিয়েছে, তাই তো সে তাকে এত ভালোবাসে। জান্নাতের ছোট্ট শরীরটা নিয়ে সেই লাল রঙের গাঢ় নোনতা লাহোর সমুদ্রে বসে রইল শরীফ। এখন শুধু ভোরের অপেক্ষা। বিছানার সাথে মাথাটা হেলান দিয়ে গা ছাড়া দিয়ে টান টান হয়ে আছে জান্নাত। বিছানার সাইড টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে আগ্রহী চোখ জোড়া আবদ্ধ করে রেখেছে রাফাত। জান্নাতের ওই কমল মুখের দিকে নিরঙ্কুশ চেয়ে আছে সে। জান্নাত নিঃশব্দে চোখের পানি ফেলছে। রাফাতের মস্তিষ্ক জুড়ে আলোড়ন তুলে দিল। তার ছোট রেড চিনি এতটা সহ্য করেছে, ভাবতেই তার গা কাটা দিয়ে উঠছে। ভেতরের মানুষটা কাছে হু হু করে নিষ্কম্প চোখে তাকিয়ে আছে রাফাত। দৃঢ় হাতে গালের পানিটা মুছে জান্নাত বলল, বিশ্বাস করো রাফাত, আমি মাম্মাকে মারতে চাইনি। আমি শব্দ করে কেঁদে ফেলে জান্নাত। রাফাত জান্নাতের হাত মুষ্টিবদ্ধ করে বলল, এরপর কি হয়েছে? জান্নাত কান্নার তোড় গিলে একটু ধাতস্থ হয়ে বলল, মাম্মা পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে অ্যাক্সিডেন্ট কেস সাজিয়ে দেয়। সবার জানাজানি হলে আমাকে নিয়ে যায় তার সাথে, আর বাবার অবর্তমানে হসপিটালটাও বন্ধ করে দেয়। রাফাত ব্যগ্র হয়ে কৌতূহলী গলায় প্রশ্ন ছড়ে, সারহান কি করে এলো এই সব কিছুর মাঝে? জান্নাত শান্ত হয়। তার চোখে মুখে ভরসার চিহ্ন ফুটে ওঠে। ভাঙা ভাঙা গলায় বলল, বাবা খোঁজ নিয়েছিল, সারহান ওদের ডিপার্টমেন্টের বেস্ট ছিল। মামাকেও বলেছিল তার সম্পর্কে, মামাকে বলেও ছিল তার বাড়ির খোঁজ নিতে। কিন্তু তার আগেই রাফাতের চোখ জোড়া আরো প্রশস্ত হলো। তটস্থ হয়ে বলল, এরপর আমি মামাকে বলেছিলাম আমার বিয়ে দিয়ে দিতে। মামা রাজি হয়নি। আমি তাকে জোর করি। সারহানকে আমি বাবার জায়গায় বসিয়ে আমার শেষ আশ্রয় মেনেছি। মামা অনেক কষ্টে তার বাড়ির ঠিকানা বের করে বিয়ের প্রস্তাব পাঠায়। ঘটককে এও বলে বিয়েতে যৌতুকও দিবে। যেহেতু মেয়ের কেউ নেই, তারা গ্রামের মানুষ টাকার লোভ সামলাতে পারবে না। সারহান নাকি প্রথমে রাজি হয়নি, কিন্তু তার বাবা মা জোর করে শুধু আমাকে দেখানোর জন্য পাঠায়। সারহান প্রথম দেখায় আমাকে পছন্দ করে আর বিয়েতে রাজি হয়। রাফাত অসহিঞ্চু গলায় বলল, সারহান তোমাকে চিনতে পারেনি? জান্নাত সহজ গলায় প্রত্যুক্তি করে, না, কি করে চিনবে? সে তো আমাকে একবারই দেখেছে। তখন তো আমি 14.5 বছরের ছিলাম। চোখে লেন্স ছিল। আমি আমার চুল কেটে ছোট করে ফেলেছিলাম। নর্মাল ড্রেস ছেড়ে পরেছিলাম শাড়ি। 6 মাসে নিজেকে বদলাতে একটু কার্পণ্য করিনি আমি। লম্বা শ্বাস নিল জান্নাত। রাফাত ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রইল। মাখনের মতো শরীরের কখনো ভুলেও হাত লাগায়নি রাফাত। সেই ছোট্ট রেড চিনি এত কচি বয়সে বিয়ে করে নিল। রাফাতের ভেতরকার মানুষটি হঠাৎ বিক্ষিপ্ত হাসলো। তাচ্ছিল্য সরে তাকে বলল, একবার কেন বলিসনি তুই ভালোবাসিস তোর রেড চেরিকে? রাফাতের ভেতর থেকে বেরিয়ে আসে বুক ভাঙা দীর্ঘশ্বাস, যা তার এই জন্মের প্রাপ্তি। কলিজা ছিঁড়ে যাচ্ছে রাফাতের। গুমট বাঁধা কষ্টগুলো একে একে আলগা হয়ে ছড়িয়ে পড়ছে তার সমস্ত দেহপিঞ্জরে। তার শরীরে যন্ত্রণা হচ্ছে, অসহনীয় যন্ত্রণা। ক্রমশ নিজেকে ভারী অনুভূত হলো রাফাতের। জান্নাত দুটো ঢোক গিলল। তার গলা শুকিয়ে এসেছে। ছোট টেবিল থেকে পানি নিয়ে তা পান করে পরিষ্কার গলায় বলল, সব কিছুই তো ঠিক ছিল। সারহান সত্যিই আমাকে ভালোবেসেছে। বাবার মতো করে আগলে রেখেছে। আমাকে খাইয়ে দিত, আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। ক্লাস টিউশন কোনো কিছুতেই বাধা দেয়নি। সারহানের বাবা আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসেন। আম্মাও আমাকে কম আদর করেনি। শুভ্রা আপু নিজের বোনের মতোই ভালোবাসতো। জাবিন তো ছিল তোমার অনুরূপ। আমার বন্ধু তিতি আমাকে পরিমা বলে ডাকতো। যতটা হারিয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। ভালোই তো ছিল সব, কিন্তু আমার কপালে যে সুখ সয় না। বুক কাঁপিয়ে কেঁদে ওঠে জান্নাত। উন্মাদের মতো নিজের চুল খামচে ধরে বলল, সব শেষ হয়ে গেল আমার, সব। রাফাত অদর সরিয়ে শ্বাস নেয় জান্নাত। এর মাথাটা আলগোছে বুকের সাথে চেপে ধরে বিনয়ী গলায় বলল, শান্ত হও, কি হয়েছে খুলে বলো আমায়। জান্নাত পাগলের মতো রাফাতের হাত খাবলে ধরে। জান্নাতের সমস্ত মুখ ভেজা, জবজবে, গলার দিকটাও ভিজে আছে। চোখের জলে চোখ দুটো ফুলে আছে। ফ্যাকাশে হয়ে গেছে ফর্সা মুখটা। জানো রাফাত, সারহানকে আমি সত্যিই ভালোবাসি, খুব ভালোবাসি। আমার সারহানও আমাকে খুব ভালোবাসে। সে যা বলেছে আমি তাই করে সে যা বলেছে আমি তাই করেছি। যেভাবে চেয়েছে সেভাবেই তার চাহিদা পূরণ করেছি। বিনিময়ে তার বুকে জায়গা দিয়েছে আমাকে। কিন্তু তবুও এমন কেন হলো? আমার ভালোবাসা মিথ্যে কেন হলো? ওরা সবাই আমার সারহানকে কেন আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? অশান্ত হয়ে ওঠে জান্নাত। তার পুরো শরীর কম্পন শুরু হয়েছে। রাফাত শক্ত হাতে জান্নাতকে চেপে ধরে। জান্নাতকে থামানো যাচ্ছে না। তার বুকের ভেতর থেকে কেউ যেন
তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসছে। সেই যন্ত্রণা যেন সে পুরো ধরা কাঁপিয়ে ফেলছে। জান্না একটু কান্না কমতেই বলে, 2 মাস পর যখন আমি মামার কাছে আসি তখন মামা বলে সে নাকি শারহানকে কোনো মেয়ের সাথে দেখেছে। আমি বিশ্বাস করিনি। আমার শারহান আমাকে ধোঁকা দিতে পারে না। মামা আরও খোঁজ নেয় এবং তা সত্য হয়, কিন্তু তবু আমি বিশ্বাস করিনি। কি করে করি? এত প্রেম, এত ভালোবাসা সব মিথ্যে মিথ্যে ছিল? ছিল না। জান্না ফোপাতে থাকে। রাফাত প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রয়। এ কোন রেচ্চেরিকে সে দেখছে? এটুকু বয়সেই কাউকে কেউ এত ভালোবাসতে পারে? জান্না কাতর গলায় বলে, তোমার মনে আছে রজত আঙ্কেলের কথা, আমাদের ড্রাইভার? রাফাত ছোট্ট করে বলল, শাইক ভাইয়ার বাবা সে। আঙ্কেল সবসময় বলতো তার ছেলে বড় চাকরি করে। শাইক ভাইয়া শারহানের অ্যাসিস্ট্যান্ট ছিল। আঙ্কেল আমাকে অনেকবার তার ছেলের ছবি দেখিয়েছিল। শাইক ভাইয়ার মাকে ছেড়ে আঙ্কেল দ্বিতীয় বিয়ে করে, সেখানে তার কোনো সন্তান ছিল না, তাই তিনি তাদের কাছে ফেরত যেতে চান। কিন্তু শাইক ভাইয়া নাকচ করেন। একটা অ্যাক্সিডেন্টে শাইক ভাইয়ার বোন মারা যায়। তার মা হসপিটালাইজড হয়। সে প্রায়ই আসতো শারহানের সাথে। একদিন আমি তাকে সাহস নিয়ে সব খুলে বলি। নিজের বোনের জায়গায় বসায় সে আমাকে, আর সব খুলেও বলে। সামিরাকে আমি মারতে চাইনি। মামাকে দিয়ে ওকে আমার আর শারহানের বিয়ের কথা বলায়, কিন্তু সামিরা শারহানকে ছাড়ার বদলে আমাকেই ডিভোর্স দিতে বলে। তার ধারণা আমি তো গ্রামের মেয়ে আর সে মডার্ন, কিন্তু শারহান আমাকে ডিভোর্স দিতে চায়নি। সে আমাকে কিছু জানায়ওনি ওই ব্যাপারে। সামি বলেনি, কারণ মামা তার পরিচয় দেয়নি। কারো মাধ্যমে আমার আর শারহানের ছবি সামিরাকে পাঠায়। সামিরা ব্ল্যাকমেল করতে থাকে শারহানকে। সামিরার বাবার অধীনেই কাজ করতো শারহান। সেদিন ওই বাংলোতে শারহানের যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে যেতে পারেনি। তা আমাকে শাইক ভাইয়াই জানায়। আমি মামাকে নিয়ে গিয়েছিলাম ঠিক আমার আসল রূপে। কি করব বলো? আমি আমার শারহানকে হারাতে পারবো না। সামিরা আমার কথা তো শুনলই না, উল্টো আমাকে মারার জন্য উঠে পড়ে লাগে। মামা বাধ্য হয়ে তাকে আঘাত করে, আর আমিও তখন জোর করে অশ্রু বিসর্জন দেয় জান্না। রাফাতের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। কি বলে তার রেডচেরি? খুন? যেই হাতে মানুষ বাঁচানোর প্রতিজ্ঞা করেছিল সেই হাতে খুন? জান্না মিয়ে গলায় বলল, কি করতাম আমি? আমার শারহানের পুরো ক্যারিয়ার শেষ করে দিত। কেন ছাড়তে চাইছিল না সে? কেন? আমি বাধ্য হয়েই, আমার কিছুই করার ছিল না রাফাত। নিজেকে, মামাকে আর শারহানকে বাঁচাতে আমাকে এই ঘৃণ্য কাজ করতে হলো। থামলো জান্না। সমস্ত রুমে থমথমে ভাব বিরাজ করতে লাগলো। এসির বোতা আওয়াজে ঝিমিয়ে ওঠে মস্তিষ্ক। গভীর নিঃশ্বাসে আলোড়ন ঘর কাঁপিয়ে দিচ্ছে। একে অপরের দিকে স্থির চাহনিতে আবদ্ধ দুইজন। তিথি গ্রাম থেকে এসেছিল। একটা পাবলিক ভার্সিটিতে জার্নালিজমে পড়তো। শারহান ছাড়াও আরও অনেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল। ছেলেদের সাথে প্রতারণা করে তাদের থেকে টাকা হাতাতো। ওই স্ল্যাটের বেঁচে থাকার কোনো অধিকার নেই। জ্বলে ওঠে জান্না, এর চোখ হিংস্র হয়ে ওঠে তার মুখভঙ্গি। জান্না সরব গলায় আবার বলল, ম্যাগনোলিয়া বিবাহিত। শারহান জানতো না। ম্যাগনোলিয়া বিবাহিত। শারহান জানতো না। যখন জেনেছে তখন সরে আসতে চাইছিল। জ্যাকব স্যার ম্যামকে ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু সে শারহানকে ছাড়বে না। শাইক ভাইয়া ম্যাগনোলিয়া ম্যামের কথা জানতো না, কারণ শারহান গ্রামে আসলেই তার সাথে দেখা করত। আমাকে জাবিন বলেছিল ম্যাগনোলিয়ার কথা। আমি শাইক ভাইকে জানিয়েছি। মামাকেও সেদিন আসতে বলেছি। তাকে মারতে আমার বেশি বেগ পেতে হয়নি। সে নিজেই আমার সাথে কথা বলতে চেয়েছিল। একটা শীতল নিঃশ্বাস ফেলে যান না। রাফাতের শ্বাস আটকে আসছে। কি বলছে এইসব? এইও কি সম্ভব? এক ষোড়শী মেয়ে এতটা নিখুঁত খুনি শুধুই ভালোবাসার জন্য? যার না ঘুমট গলায় বলল, সৃজা শারহানের বন্ধু ছিল। সে সব জানতো। আমি এনজিওতে যেদিন যাই সেদিন জানতে পারি সে আমার জায়গা নিতে চায় আমার শারহানের জীবনে। কেন তাকেই পেতে হবে তাদের? তাই আমি তাকেও ছাড়িনি। শারহান শুধু আমার, শুধু আমার। আমার শারহানের ভাগ আমি কাউকে দিব না, কাউকে না। ফুসফুস করতে থাকে জান্না। তার স্মরণালী কেঁপে উঠেছে। চোখে মুখে অদৃশ্য আক্রোশ। দুই চোখের অগ্নিনালায় যেন ঝলসে দিবে সব। চুপ করে থাকে জান্না, যেন তার দেহে প্রাণ নেই। রাফাত অনিমেষ চেয়ে আছে জান্নাইয়ের দিকে। তার ছোট রেচ্চিরি এতটা ভয়ঙ্কর, ভাবতেই অন্তরাত্মা কেঁপে ওঠে তার। আচমকায় বিলাপ করে ওঠে জান্না। খসখসে গলায় বলল, সবকিছুর জন্য আমি দায়ী। আমি যেখানে যাই সেখানেই সবকিছু শেষ হয়ে যায়। আমার জন্যই বাবা মাম্মার সাথে ঝগড়া করেছে। আমার জন্যই বাবা মারা গিয়েছে। আমি মামাকে মেরে ফেলেছি। আমার জন্যই আমার শারহান আজ এতটা কষ্ট পেয়েছে।
না আসতাম আমি তার জীবনে, সে থাকতো তার মতো বেঁচে থাকতো। আজ আমি তাকে জীবন্ত মেরে ফেলেছি। আমার জন্যই সে তার পরিচয় হারিয়ে ফেলেছে। আমিই দোষী। আমার মা হওয়ার কারণেই তার সব কিছু শেষ হয়ে গেছে। এত পাপ করেছি আমি। ভালোই হয়েছে, এজন্যই আল্লাহ আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমার শারহান একটা সুযোগ চেয়েছিল আমার কাছে, আমি পারিনি তাকে বাবা হওয়ার খুশি দিতে। আমার পাপ আমার সব শেষ করে দিল, অন্ধকারে ঠেলে দিল আমার শারহানকে। আবার আমি সত্যিই পাপী। আমার মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। তুমি মেরে ফেলো আমাকে রাফাত, তুমি মেরে ফেলো। আমি তোমাকেও কষ্ট দিয়েছি, সবাইকে শুধু কষ্টই দেই আমি। জান্নাতের বুক ফাটা ক্রন্দনে বদ্ধ ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। নিজেকে অসাড় মনে হচ্ছে রাফাতের কাছে। কি বলবে সে? কাকে বলবে সে? জান্নাকে? এবার আর থামলো না রাফাত। দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আজ যেন বিগলিত হলো। জান্না কাতর চোখে তাকিয়ে অসহায় গলায় শুধায়, তুমি আমাকে ক্ষমা করবে রাফাত? রাফাত তার শ্বাস ফেল একটু নড়েচড়ে মখমলে গলায় প্রত্যুত্তর করে, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, ছিল অভিমান। ভালোবাসায় তো একটু অভিমান জায়েজ। জান্নাত নাক টানতে থাকে। নিজেকে হালকা মনে হচ্ছে তার। সে তার পাপের সাজা পেয়েছে, হারিয়েছে তার সন্তানকে। রাফাত গাঢ় গলায় উঠে বলে, ইহতিশাম ইশাকের কাজিন, সে এই কেসের ডিটেকটিভ ইনভেস্টিগেটর। আমার সাথে দেখা করেছে সে। আমি তাকে তোমার সব কথা বলেছি। যদি ইহতিশাম জানতে পারে এই খুনগুলোর সাথে তুমি জড়িত, তাহলে। জান্নাত বিক্ষিপ্ত হাসলো, হেয়ালি গলায় বলল, আর কি হবে? আমার ফাঁসি হবে। আমার মরে যাওয়াই উচিত। আমি মরে গেলে আমার শারহান বেঁচে যাবে। তাকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না। এর চেয়ে ঢের ভালো আমি মরে যাই। আমি জীবিত থাকতে তো আমি তার ভাগ কাউকে দিতে পারবো না। রাফাত খটমটিয়ে ওঠে, নাকের পাটা ফুলিয়ে বলল, এমন কিছুই হবে না। আমি তোমার কিছুই হতে দেব না। কি করে বাঁচাবে আমাকে তুমি? আমি তো খুনি, আমার শাস্তি হওয়া উচিত। যে শাস্তি পেয়েছো এর চেয়ে বড় শাস্তি আর নেই। আর এতে তোমার একার দোষ নেই, আমি আছি। তোমার কিছু হবে না। আমার শারহানকে ফিরিয়ে দিতে পারবে আমায়? শারহানকে ছাড়া আমি বাঁচবো না। তাকে ছাড়া আমি একটা নিঃশ্বাসও নিতে পারবো না। রাফাত তার শুকনো ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে ভরসার সুরে বলল, তোমার শারহান তোমারই থাকবে। আমি ব্যবস্থা করব সব। এখন থেকে আমিও তোমার সাথে আছি। ম্লান হাসে জান্নাত, চোখের জলের দাগ লেগে আছে তার মুখে। সমস্ত ঘরে চোখ বুলিয়ে বলল, ঘরের এই অবস্থা করেছো কেন? আর এমন জঙ্গলির মতো হয়ে আছো কেন? ঝরঝরে হাসে রাফাত, খেয়ালিপনায় বলল, তুমি এসে ঠিক করবে বলে। ভালো না হয় নাই বাসলে বন্ধু তো হতে পারো। জান্নাত সংকীর্ণ হাসে, নরম গলায় বলল, যাও ফ্রেশ হয়ে এসো। আজমর আজমর এইসব জঙ্গলি আবদার ছেড়ে মানুষ হও। মুখভর্তি হাসে রাফাত, তার ঠোঁটে টান পড়ে। আজ এতদিন পরে হাসায় অস্বস্তি হয় অদরে। চট করে রাফাত বলল, শারহানকে বলে এসেছো? না। তাহলে? জান্নাত উঠে দাঁড়ায়, বিছানার চাদরে হাত লাগিয়ে বলল, প্রয়োজন হলে সে নিজেই আমাকে খুঁজে নিবে। তুমি যাও, আমার খিদে পেয়েছে। রাফাত ফুরফুরে গলায় বলল, ওকে ওকে, যাচ্ছি। এই ছিল জান্নাতের 55 থেকে 57 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।